আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস। যেহেতু পেইড ব্যাচ, সেহেতু চিন্তা করলাম যে এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 1, এই সাবজেক্টের নাম কি? সাধারণ অন্তরক সমীকরণ অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর চ্যাপ্টার 1-এর নাম কি? চ্যাপ্টার 1-এর নামও সেম, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণ। বুঝতে পারছো? চ্যাপ্টারের নাম আর বইয়ের নাম অর্থাৎ কোর্সের নাম দুইটাই সেম। সেই জন্য চিন্তা করলাম যে হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের ফ্রিতে করাবো। এই চ্যাপ্টার এবং 12 অথবা 13, এই দুইটার ভিতর যে কোনো একটা, টোটাল দুইটা চ্যাপ্টার একদম তোমাদের ফ্রিতে করাবো। সেই লক্ষ্যে আজকে হচ্ছে চ্যাপ্টার 1-এর প্রথম লেকচার। তো চলো শুরু করা যাক। আর পেইড ব্যাচের যারা আছো তারা অবশ্যই ক্লাসে থাকবা। পেইড ব্যাচের যে কজন আছো তারা অবশ্যই ক্লাসে থাকবা এবং কমেন্ট অবশ্যই করতে হবে। আমি কাউকে শেয়ার করতে বলি না, যদি মন চায় শেয়ার করতে পারো। শেয়ার করতে না বলার অনেক রিজন আছে, কোনো একদিন রিজনগুলো বলবো। তাহলে দেখো, আমাদের অধ্যায়ের নাম কি? সাধারণ অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণ, এই বইয়ের নামে অন্তরক সমীকরণ, অর্থাৎ এই কোর্স যেটা সাধারণ অন্তরক সমীকরণ, এই কোর্স পুরাটাই তোমাদের ক্যালকুলাসের উপর নির্ভরশীল। পুরাটাই কিসের উপর নির্ভরশীল? ক্যালকুলাসের উপর নির্ভরশীল। এই কোর্স ভালোভাবে পারার জন্য তোমাদের ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন খুব সামান্য লাগে। এই কোর্সটাতে ইন্টিগ্রেশনটা খুবই সামান্য লাগে, কিন্তু ডিফারেন্সিয়েশন হিউজ পরিমাণে লাগে। এখানে বুঝতেই পারতেছো যে অন্তরক সমীকরণ তার মানে কি? ডিফারেন্সিয়েশনটাই তো লাগবে, তাই না? অবশ্যই। দেখো, তাহলে অন্তরক সমীকরণ কি বোঝায়? একটি সাধারণ সমীকরণকে এক বা একাধিক চলকের সাপেক্ষে যখন অন্তরীকরণ করা হবে, করার পরে যে সমীকরণটা আসবে সেই সমীকরণটাই কি হবে? আমাদের সাধারণ অন্তরক সমীকরণ বা অন্তরক সমীকরণ হবে। বুঝছো কি বললাম? যে একটি সাধারণ সমীকরণ, দেখো যে কোনো একটা সাধারণ সমীকরণ হতে পারে, সেটা সরল রেখা হতে পারে, বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, বক্ররেখা হতে পারে, অধিবৃত্ত হতে পারে, এনিথিং, যে কোনো সাধারণ সমীকরণই হইতে পারে। সেই সাধারণ সমীকরণের উভয় পাশে দেখো, যেমন আমরা এখানে সরল রেখা হিসাবে নিছি, তোমাদের নোট যেটা দিছি ওইখানে বৃত্ত আছে, তো নোটেও বৃত্ত এখানেও বৃত্ত যদি বুঝাই দিই তাহলে কি হবে? শর্টকাটে মারা হবে। কিন্তু আমরা শর্টকাট করব না, তো আমরা ডিটেলসে বুঝবো। নোটে একটা থাকবে, এখানে একটা বোঝাবো, জানো ক্লাস দেখে নোট দেখলে পারে ইজি লাগে, বুঝতে পারো যে কোনো টাইপ থেকে আসলে যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। তো দেখো কি বলছে, একটি সরল রেখার সমীকরণ। এটা কি সরল রেখার সমীকরণ না? y=mx + c, এই সিটা বাদলে y=mx, এইটা কি হয়ে যাবে? মূল বিন্দুগামী সরল রেখা। কিন্তু এইটা কি মূল বিন্দুগামী সরল রেখা না। এই সরল রেখার উভয় পাশে x অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করলে যে সমীকরণ পাওয়া যাবে তাই অন্তরক সমীকরণ। সহজ কথা, সাধারণ সমীকরণের উভয় পাশে এক বা একাধিক চলকের সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে? আমাদের অন্তরক সমীকরণ চলে আসবে। তো দেখো, এটা থেকে আমরা দেখি তাহলে আমাদের কি বলছে? একটা সাধারণ সমীকরণ, আমরা সাধারণ সমীকরণ হিসাবে কাকে নিছি? সরল রেখাকে, y=mx + c। এইটার উভয় পাশে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, দেখো, বা dy/dx = ddx of mx + c, তাহলে বা dy/dx ddx of mx + ddx of c। এরপরে দেখো নিচে দেখা যাবে, হ্যাঁ, এরপরে দেখো dy/dx, m কি ধ্রুবক না? x এর সাপেক্ষে করতেছে, তাহলে এখানে তো m ধ্রুবকটা সামনে চলে আসবে m। এরপর কি x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত আসবে? 1 আসবে, না লেখলেও চলবে, প্লাস x এর সাপেক্ষে c কি ধ্রুবক না? x এর সাপেক্ষে c তো ধ্রুবক, তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে? 0 হবে। তাহলে আমাদের সরল রেখার অন্তরক সমীকরণ কি আসতেছে? dy/dx = m বা dy/dx - m = 0। এইটা কি আমাদের
একটি সরল রেখার অন্তরক সমীকরণ। বুঝতে পারছো, এটা কি আমাদের একটি সরল রেখার অন্তরক সমীকরণ। কোন সরল রেখা? এই যে এই সরল রেখার সমীকরণের এটা আমাদের অন্তরক সমীকরণ। আশা করি অন্তরক সমীকরণটা বুঝতে পারছো। যদি অন্তরক সমীকরণটা বুঝতে পারো তাহলে কমেন্টে সি লেখো, সি ফর ক্লিয়ার। আর যদি না বুঝতে পারো তাহলে এন লেখো, তাহলে আবার বুঝাই দিচ্ছি। এরপরে বলো বুঝতে পারছো কি না। বলো বলো বুঝছো কি না। বলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরে আমাদের দেখতে হবে অন্তরক সমীকরণ কয় প্রকার। অন্তরক সমীকরণ সাধারণত দুই প্রকার। দেখো আচ্ছা, মমতাহা বলছে ক্লিয়ার, ইতি বলছে ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, দেখো আমাদের অন্তরক সমীকরণ দুই প্রকার। অন্তরক সমীকরণ কত প্রকার বললাম? দুই প্রকার। একটা হচ্ছে তোমার সাধারণ অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ। আর একটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, আংশিক অন্তরক সমীকরণ, আংশিক অন্তরক সমীকরণ। বুঝতে পারছো? সাধারণ অন্তরক সমীকরণ যেটা, সেটা হচ্ছে এই সাবজেক্টটা, এইটা তোমাদের দ্বিতীয় বর্ষ থেকে আছে। আর আংশিক অন্তরক সমীকরণ যেটা, সেটা একদম ফোর্থ ইয়ারে তোমাদের, মাঝখানে থার্ড ইয়ারে নেই। এটা থার্ড ইয়ারে আছে হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল জিওমেট্রি, অর্থাৎ অন্তরক জ্যামিতি। তাহলে অন্তরক সমীকরণ দুই প্রকার, একটা সাধারণ অন্তরক সমীকরণ আর একটা আংশিক অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণকে প্রকাশ করা হয় ডিডিএক্স বা ডিডিটি। বুঝতে পারছো? অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কি ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ। আর আংশিক অন্তরক সমীকরণকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল এক্স ডেল টি, ডেল দ্বারা প্রকাশ করা হয়। আংশিক অন্তরীকরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বন্ধু রাফি, আমাদের বন্ধু রাফি কমেন্ট করছে, বুঝছি। আচ্ছা, রাফি কিন্তু গণিতেরই টিচার, হিউজ ভালো একটা ক্লাস নেয়। ওর ক্লাসগুলো দেখো, ওর পেজের নাম হচ্ছে রাফি ম্যাথ কেয়ার। হ্যাঁ, রাফি ম্যাথ কেয়ার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রাফি ম্যাথ কেয়ার RMC। আচ্ছা, ওর পেজ আছে, পেজটা তোমরা দেখো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে কি বললাম? অন্তরক সমীকরণ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, একটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এখন আমাদের দেখতে হবে, যেহেতু আমাদের এই দ্বিতীয় বর্ষে আছে শুধুমাত্র সাধারণ অন্তরক সমীকরণ, এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের এখানে। তো দেখো, তাহলে এখন আমাদের দেখতে হবে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা। তাহলে কি সাধারণ অন্তরক সমীকরণের সাধারণ অন্তরক সমীকরণের ক্রম, সাধারণ অন্তরক সমীকরণের ক্রম এবং
মাত্রা। আচ্ছা, প্রথমে ক্রমটা দেখো, ক্রম। আচ্ছা, মনে করো এইটা একটা সাধারণ অন্তরক সমীকরণ, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু 0। এটা একটা কি সাধারণ অন্তরক সমীকরণ না? ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে তো এটা কি সাধারণ অন্তরক সমীকরণ হলো, তাই না? হ্যাঁ, তাহলে এইখানে এই সাধারণ অন্তরক সমীকরণের ক্রম কত হবে? সাধারণ অন্তরক সমীকরণের ক্রম হবে সর্বোচ্চ অন্তরজ যেটা, অর্থাৎ একটা সমীকরণকে সর্বোচ্চ যে কয়বার অন্তরীকরণ করা হয়েছে বা হবে সেটাই কি আমাদের ক্রম। এখানে দেখো সর্বোচ্চ অন্তরজ কত, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, এটাই তো সর্বোচ্চ অন্তরজ, তাই না? অর্থাৎ এটাকে 3 বার অন্তরীকরণ করতে হবে, এই সমীকরণ যেটা আছে ওয়াইকে 3 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ অন্তরজ কি হবে? সর্বোচ্চ অন্তরজই হবে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। বুঝতে পারছো? সর্বোচ্চ অন্তরজই হবে আমাদের কি সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। তাহলে মাত্রাটা কি হবে? দেখো মাত্রাটা হবে, দেখো আচ্ছা 2 দি 4 এখানে। আচ্ছা হ্যাঁ, ক্রম বললাম, এখন দেখো মাত্রা। এই ক্রম আর মাত্রার ভেতরেই প্যাচটা লাগে, এই ক্রম আর মাত্রার ভেতরেই প্যাচটা লাগে। মাত্রা সবচেয়ে উপরে যেটা থাকবে আর ক্রম কি তার নিচে যেটা থাকবে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো দেখো এখানে কি বললাম, ক্রম মাত্রা। হ্যাঁ, এখানে মাত্রা কত হবে? সর্বোচ্চ অন্তরজ যেটা আছে, এখানে আমরা সর্বোচ্চ অন্তরজ কত পাইছিলাম, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, এটাই তো আমাদের সর্বোচ্চ অন্তরজ, তাই না? এইটার হোল পাওয়ার যেটা থাকবে, অর্থাৎ এই টোটালটার পাওয়ার যত থাকবে, নট দিস 4y বাই ডি টু দি পাওয়ার 4, এইটা না, কিন্তু এটা আমাদের ক্রম বোঝাবে। আর এই দেখো এখানে সর্বোচ্চ অন্তরজ কত, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব না, এইটার পাওয়ার যত থাকবে, সর্বোচ্চ পাওয়ার না, সর্বোচ্চ অন্তরজের পাওয়ার যেটা থাকবে, হোল পাওয়ার যেটা থাকবে, সেটাই হবে আমাদের কি মাত্রা। আচ্ছা, যদিও না বুঝে থাকো, নোটে একদম বাংলা লেখা আছে, একবার রিডিং পড়বা, বুঝে যাবা। তো দেখো আমি একটা সমীকরণ দিই, এই সমীকরণের ক্রম আর মাত্রাটা বলো। দেখো বলো, এই সমীকরণের ক্রম কত হবে আর মাত্রা কত হবে? একটু ঘুরাই দিছি মনে হচ্ছে না? মনে হচ্ছে তো একটু ঘুরাই দিছে, তাই না? কিন্তু না, একই। এই সমীকরণের ক্রম কত হবে আর মাত্রা কত হবে বলো, কমেন্টে বলো, যারা ক্লাস করতেছো তারা বলো, এই সমীকরণের ক্রম আর মাত্রা কত হবে? বলো বলো, নিচেরটা দেখে বুঝতে পারবা। বলো কেউ পারতেছ না? আচ্ছা দেখো আমি বলি, এখানে সর্বোচ্চ অন্তরজ কত, ওয়াই ডাবল ড্যাশ, তার মানে ওয়াইকে 2 বার অন্তরীকরণ করতে হবে, সর্বোচ্চ 2 বার, এর আগে কিছুই নাই, তার মানে সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে হবে। এইটা হবে কি তাহলে ক্রম, যেহেতু সর্বোচ্চ 2 বার বলছে, তাহলে ক্রম কত হবে, 2 হবে। এখন সর্বোচ্চ অন্তরজের পাওয়ার যত, সর্বোচ্চ অন্তরজের পাওয়ার যত, সেটা হবে আমাদের মাত্রা। তাহলে এখানে মাত্রা কত হবে, 4 হবে। বুঝতে পারছো? এখানে ক্রম হচ্ছে 2, মাত্রা হচ্ছে 4। তো দেখি কারা বলছে।
আচ্ছা, মমতাহা বলছে ক্রম 2 মাত্রা 4, ইতি বলছে ক্রম 2 মাত্রা 4। দেখো আমার এই ব্যাচ থেকে, শুধু আমার এই ব্যাচ না, ক্যালকুলাস 2 এবং অর্ডিনারি, আমি সাহসের সাথে বলতে চাই এই দুইজন মেয়ে খুব ভালো রেজাল্ট করবে। শুধু এই দুইজন না, খাদিজাও দেখতেছে, খাদিজাও ভালো রেজাল্ট করবে। এই দুই সাবজেক্টে ওরা দুইজন A+ পাবে মাস্ট। যদি না পায় তখন আমাকে বললো যে ভাই ওরা দুইজন A+ পায়নি। যদি আল্লাহ না করে ওরা যদি অসুস্থ হয়ে যায় সেটা আলাদা হিসাব। তাছাড়া ওরা যদি সুস্থ থাকে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ওরা এই দুই সাবজেক্টে A+ পাবে। তো দেখো এরপরে আমরা ক্রম আর মাত্রা নির্ণয়ের কয়েকটা ম্যাথ দেখি। আশা করি ক্রম আর মাত্রাটা বুঝতে পারছো। দেখো ম্যাথ দেখি আমরা এখন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপরে উদাহরণ 1, যাদের বই আছে তারা উদাহরণ 1 দেখো, আর যাদের বই নাই তারা এই বোর্ডের দিকে লক্ষ্য করো। আর পেইড ব্যাচে যাদের বই নাই, পেইড ব্যাচে আমি অলরেডি এই চ্যাপ্টারের হ্যান্ড নোট পুরাটা দিয়ে দিছি, ওইখান থেকে তোমরা দেখে নিবা। ক্লাস শুরুর আগে আচ্ছা প্রতিদিন 7টা করে ম্যাথ করাবো, 7টার থেকে 10টা করে ম্যাথ করাবো। প্রথম 7টা 10টায় এইভাবে ম্যাথগুলো তোমরা খাতায় উঠায় নিবা, তাহলে দেখতে সুবিধা হবে প্রশ্নগুলো দেখতে। দেখো কি প্রশ্ন আছে, উদাহরণ 1, 3 root d³ x by d³ y by dx³। পুরো d³ y by dx³ whole to the power 4 minus 5x d square y divided by dx² plus y, এই টোটালটার উপরে কিউবিক রুট আছে, সমান 5 root dy by dx হোল স্কোয়ার প্লাস y² মাইনাস x। আমাদের এই প্রশ্নে কি বলছে, ক্রম আর মাত্রা নির্ণয় করতে বলছে। উদাহরণ 1 যাদের আছে, ক্রম আর মাত্রা নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, দেখো তাহলে ক্রম আর মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা, ভগ্নাংশ রাখা যাবে না, পাওয়ার কখনোই ভগ্নাংশ রাখা যাবে না। আর একটা হচ্ছে, একটাই তো, হ্যাঁ একটাই, পাওয়ার কখনো ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে এখানে কিউবিক রুট আছে, কিউবিক রুট মানে কি, দেখো কিউবিক রুট মানে কি, কিউবিক রুট মানে 1/3 না, কিউবিক রুট মানে 1/3 তো, তাই না? তাহলে বা d³ y by dx whole to the power 4 minus 5x d square y divided by dx² plus y সমান dy by dx whole square plus y² minus x। এখানে কি দিইনি, মনে হচ্ছে কিউবিক রুট দিইনি আর 5 রুট দিইনি, তাই না? কিন্তু এইটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো 1/3 1/5, বুঝছো? তাহলে কি বললাম যে কিউবিক রুট মানে কি 1/3 হয়, আর 5 রুট মানে কি 1/5 হয়। একটু আগে কি বললাম যে ক্রম আর মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কখনোই ভগ্নাংশ আকার রাখা যাবে না। তাহলে ভগ্নাংশ আকারকে ভ্যানিশ করার জন্য আমরা কি করতে পারি, আমরা ভগ্নাংশ আকারকে ভ্যানিশ করার জন্য কি করতে পারি, দেখো দেখো আমরা যদি এইখানে 3 দ্বারা গুণন করি, এইখানে যদি আমরা দেখো 1/3 আছে না, তাহলে আমরা যদি শুধু 3 দ্বারা গুণন করি তাহলে এই 3 আর এই 3 কাটবে, কেটে কি হবে 1 থাকতেছে, তাই না? তাহলে আমরা এখানে উভয় পাশে করতে হবে, শুধু এক পাশে করলে হবে না। তাহলে উভয় পাশে আমরা কি করতে পারি, পাওয়ার 3 দ্বারা গুণন করে দিতে পারি। দেখো বা d³ y by dx to the power 4 minus 5x d square y by
dx² প্লাস ওয়াই 1/3 আছে, আমরা কত 3 দ্বারা গুণ করতেছি। এই পাশে আমরা কি করতে হবে, আমাদের ওই একই 3 দ্বারা গুণ করতে হবে, dy/dx হোল স্কোয়ার প্লাস y² মাইনাস x। তাহলে এখানে 1/5 আছে, আমরা কত দ্বারা গুণ করতেছি, 3 দ্বারা গুণ করতেছি। তাহলে এখানে দেখো এই 3 আর এই 3 কাটবে, কেটে দেওয়ার পরে এখানে কি থাকবে, শুধু 1 থাকতেছে না কাটার পরে, এখানে কাটার পরে কত থাকতেছে, শুধু 1। তাহলে এই পাশে কি আমাদের ভগ্নাংশ ক্লিয়ার, এই পাশে আমাদের ভগ্নাংশ ক্লিয়ার। dq/dx, ও আচ্ছা, ধন্যবাদ মমতাহা, এখানে একটু মিস্টেক গেছে। আচ্ছা হ্যাঁ, এরপরে দেখো এই পাশে কি হবে, এই পাশে হবে 3/5 হবে না, এই পাশে আমাদের 3/5 হবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই পাশে ভগ্নাংশ নেই, কিন্তু এই পাশে ভগ্নাংশ আছে। এই পাশের ভগ্নাংশটাকে ভ্যানিশ করার জন্য এখানে যদি আমরা 5 দ্বারা গুণন করি, তবেই তো গুণনের 5 আর এই ভাগের 5 কেটে যাবে, কেটে যায় শুধু 3 থাকতেছে। তার মানে আমাদের উভয় পাশে কি করতে হবে, পাওয়ারে 5 গুণ করতে হবে। তাহলে পাওয়ারে যদি আমরা 5 নিয়ে আসি, এটা এর পরের লাইনে করবা, নোট করার সময় অবশ্যই আমার হ্যান্ড নোটটা দেখবা। তাহলে এখানে 5 দ্বারা গুণ করবো, এখানেও 5 দ্বারা গুণ করবো, তাহলে এই 5 কেটে যাবে। কেটে যাওয়ার পর আমাদের এখানে থাকবে কত, 3, আর এই পাশে থাকবে কত, 5। এই পাশে কত থাকতেছে, 3, এই পাশে 5 থাকতেছে। এরপরে আমরা আর কোনো লাইনই করবো না, এরপরে আমরা ডিরেক্ট লিখবো ক্রম সমান মাত্রা সমান। দেখো আমাদের যদি শুধু ক্রম বের করতে বলতো, তাহলে আমরা এইখান থেকে বলে দিতে পারতাম যে শুধু ক্রমটা কি কত হবে, শুধু ক্রম কত হবে, 3 হবে না। এখানে সর্বোচ্চ অন্তরজ কত, এই যে এখানেও ভুল করছি। আচ্ছা, সর্বোচ্চ অন্তরজ কত, dq/dx, অর্থাৎ 3 বার অন্তরীকরণ করতে বলতেছে, সর্বোচ্চ বার। এবার যেটা আছে সেটা একবার, এটা 2 বার, এটা 3 বার, তাহলে ক্রম কত হবে, 3 হবে। কিন্তু মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে অলওয়েজ তোমাকে ভগ্নাংশ রাখা যাবে না, অলওয়েজ পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। পাওয়ারটা অলওয়েজ কি নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে, ভগ্নাংশ রাখা যাবে না। ঠিক আছে, এরপর মাত্রা কত হবে আমাদের, মাত্রা দেখো মাত্রা কত হবে, এখানে 4, পুরাটা না দেখে অনেকে শুধু 4 বলে দেবে মাত্রা, কিন্তু এই 4-এর উপরে কি আছে, 5 আছে, 4-এর উপরেও 5 আছে, তাহলে এই 5 আর এই 4 গুণ হয়ে যাবে, গুণ হয়ে কত হবে মাত্রা, 20। প্রশ্ন কি তুলতে ভুল করছি, জাস্ট এখানে ভুল করছিলাম ভাইয়া, ম্যাথ তুলতে ভুল করেন না, অনেকের বই থাকে না, বুঝতে পারবেন। আচ্ছা হ্যাঁ, অনেকের বই থাকে না, বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু নোট দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ভুল হয় আমাকে ইনবক্স করবা, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই, যে কোনো সময় ইনবক্স করতে পারবো, কখনোই কোনো শরম করবা না, লজ্জা শরম কখনোই করবা না, আমি তোমাদের বড় ভাই, একদম বড় ভাইয়ের মতন তোমাদের বুঝাই দেবো। আচ্ছা দেখো, তাহলে আমাদের মাত্রা কত আসলো, 20 আসলো। কিভাবে 20, সর্বোচ্চ অন্তরোধের পাওয়ার কত, 4 আছে, এই 4-এর উপরেও কি আছে, 5 আছে, সেই জন্য আমাদের মাত্রাটা কত আসলো, 20 আসলো। এরপরে যে ম্যাথ আছে দেখো, এরপরে উদাহরণ 2 দেখো, উদাহরণ 2 পারবা না, উদাহরণ 2 জাস্ট আমাদের এখানে dy/dx আকারে আছে, আর উদাহরণ 2 কি আছে, y' প্লাস y' এইভাবে আছে। তাহলে এটা পারবা না বলো, একই কথা, উদাহরণ 2 পারবা, বলো উদাহরণ 2 বুঝতে পারলে, আটকে আছে নাকি না, উদাহরণ 2 বুঝতে পারলে বলো যে বুঝতে পারছো তোমরা, বলো উদাহরণ 2 বুঝতে পারছো কিনা। ঠিক আছে, উদাহরণ 1, 2 কমপ্লিট আশা করি। এরপরে দেখো আরেকটা টাইপের মাতে যাই আমরা, এটা হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ, রৈখিক
অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ, আর একটা হচ্ছে অরৈখিক অন্তরক সমীকরণ। অরৈখিক অন্তরক সমীকরণ। একটু আগে যে ম্যাথ দুটো করালাম, অর্থাৎ উদাহরণ 1 এবং উদাহরণ 2, মাত্রা যে -3 আছে, -3 কোনটার মাত্রা? ওখানে উদাহরণ 2 এর যে -3 আছে, দেখো উদাহরণ 2 এ এই ম্যাথ আছে না, প্লাস y ড্যাশ হোল স্কয়ার সমান x y ডাবল ড্যাশ প্লাস y -3। দেখো -3 আছে, -3 কে যদি আমরা নিচে নিয়ে আসি, এইভাবে লিখতে পারি কিনা বলো? 1/x প্লাস y ড্যাশ প্লাস y কিউব, এইভাবে তো লিখতে পারি, তাই না? লিখতে পারি কিনা বলো? অবশ্যই লিখতে পারি। তাহলে এইভাবে যদি লিখতে পারি ভাগ আকারে, এইটাকে এই পাশে বার করে দিতে পারি আমরা। দেখো y ডাবল ড্যাশ প্লাস y ড্যাশ হোল স্কয়ার ইকুয়ালস টু না, দাঁড়াও, x y ড্যাশ y কিউব সমান x। বুঝতে পারছো? বলো ইতি, বলো বুঝতে পারছো কিনা? এখন তোমরা হচ্ছে মাত্রা আর ক্রম আর মাত্রাটা নির্ণয় করতে পারবা না। দেখো -3 থাকলে সেটা নিচে লেখা যায়, যে কোনো কিছু ইনভার্স আকারে থাকলে, x টু দি পাওয়ার -2 স্কোয়ার y টু দি পাওয়ার -3 স্কোয়ার, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/x স্কোয়ার 1/y কিউব। শুধু যদি 1 থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/x আকারে লিখতে পারি। বুঝতে পারছো? গুড, বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের রৈখিক অন্তরক সমীকরণ এবং অরৈখিক অন্তরক সমীকরণ। রৈখিক অন্তরক সমীকরণকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অরৈখিক অন্তরক সমীকরণকে বলা হয় নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর রৈখিক অন্তরক সমীকরণকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন দেখো এই দুইটাকে চেনার উপায়। দেখো অধীন চলক একঘাত বিশিষ্ট হলে, অধীন চলক একঘাত বিশিষ্ট হলে, অধীন চলক একঘাত বিশিষ্ট হলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অন্যথায় বানান কি ভুল করলাম না, অন্যথায় নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন অধীন চলক একঘাত বিশিষ্ট হলে সেটা হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একঘাত বিশিষ্ট না হলে সেটা হবে কি? নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন স্বাধীন চলক আর অধীন চলক আমাদের বুঝতে হবে। এখন আমাদের স্বাধীন চলক আর অধীন চলক বুঝতে হবে। দেখো d/dx অফ y, এখানে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা বলতে পারবা কি? আচ্ছা ওয়াইটা কি? ওয়াই কি হবে বলো? ওয়াই স্বাধীন চলক হবে নাকি অধীন চলক হবে? এইটা বলো। তাহলে এক্স ওয়াই, বলো ওয়াই কি হবে? অধীন চলক হবে। গুড, অধীন চলক হবে কিভাবে? দেখো অধীন চলক আর এক্স কি? স্বাধীন চলক। এক্স হচ্ছে স্বাধীন চলক। কিভাবে? এক্স স্বাধীন চলক আর ওয়াই অধীন চলক। ওয়াই অধীন চলক এই কারণে, কারণ এক্স এর উপরে ওয়াই এর মান নির্ভরশীল। বুঝতে পারছো?
এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করার পরেই তো ওয়াই এর মান আসবে, তাই না? তার আগে কি আর ওয়াই এর মান আসবে না। তার মানে এক্স এর মানের উপরে ওয়াই এর মান নির্ভরশীল, তাই এটাকে অধীন চলক বলা হয়। আর এক্স কি স্বাধীন, যে কোনো কিছুই হতে পারে। এখন দেখো, তাহলে আমরা কি বললাম যে অধীন চলক এক ঘাত বিশিষ্ট হলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যদি এক ঘাতের বেশি হয় তখন সেইটা হবে কি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিই, দেখো। 1 নাম্বার dy বাই dx প্লাস xy সমান x স্কোয়ার। 2 নাম্বার d স্কোয়ার x বাই d y স্কোয়ার প্লাস 3dy বাই dx ইকুয়ালস টু 0। 3 নাম্বার d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার প্লাস y dy বাই dx প্লাস e টু দি পাওয়ার x ইকুয়ালস টু 0। বলো এখানে কোনটা কোনটা স্বাধীন চলক আর কোনটা কোনটা অধীন চলক? প্রথমে স্বাধীন চলক বলো, কোনটা কোনটা স্বাধীন চলক বলো, কোনটা কোনটা স্বাধীন চলক দেখি, বলো 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 কোনটা কোনটা স্বাধীন চলক বলো। আচ্ছা, বলো কোনটা কোনটা স্বাধীন চলক আর কোনটা কোনটা অধীন চলক। দেখো এখানে কি বললাম, স্বাধীন চলক অধীন চলক না, সরি, কোনটা কোনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কোনটা কোনটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে, অধীন চলক এক ঘাত বিশিষ্ট হবে, আর এক ঘাতের বেশি 2 ঘাত বা তত ঘাত বিশিষ্ট হলে সেটা হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কোনটা কোনটা স্বাধীন চলক আর কোনটা কোনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কোনটা কোনটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে অধীন চলক কোনটা কোনটা, এইটা অধীন চলক, এখানে এইটা অধীন চলক। এইটার পাওয়ার কত 1 না, এইটা কি অধীন চলক আমাদের ওয়াই, এখানে অধীন চলক। এই ওয়াই কি অধীন চলক না, এই ওয়াইটা অধীন চলক। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার কত 1 আছে, তার মানে এইটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন LND। এখানে দেখো এখানে অধীন চলক কোনটা এক্স না, এখানে এক্স ও অধীন চলক ওয়াই ও অধীন চলক, দুইটা অধীন চলক, এখানে দুইটা অধীন চলক, কিন্তু কেউ আবার একটা মনে করো না। এখানে এক্স এইটুকুতে এক্স অধীন চলক, এইটুকুতে ওয়াই অধীন চলক। এখন দুইটা অধীন চলকের পাওয়ারই কত আছে 1 আছে, তার মানে এটা কত হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এখানে দেখো এই অধীন চলকের পাওয়ার 1, আর কোথায় অধীন চলক, এই অধীন চলকের পাওয়ারও 1। আচ্ছা, এই অধীন চলকের পাওয়ার 1, এই অধীন চলকের পাওয়ারও 1, তাহলে এইটা কি হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো। আচ্ছা, ইতি বলছে এক লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, কমেন্টগুলো আমার এখানে একটু পরে আসতেছে, বুঝতে পারছো? 2 ও 3 নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তুমি 2 কিভাবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতেছো কিভাবে? 2 এর তো এটাতেও 1 আছে, এটাতেও 1 আছে, শুধু 3 হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন শুধু 3 হবে। কিভাবে? এখন অনেকে বলে ভাই এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, তাহলে এটা NDE হইল কেমনে? এইটা NDE হইল কেমনে? দেখো এখানে কিন্তু ওয়াই গুণ আকারে আছে, তাহলে এই ওয়াই আর এই ওয়াই পাওয়ার কি 1 থাকতেছে? এই ওয়াই আর এই ওয়াই, এই দুইটা ওয়াই গুণ করে কি হচ্ছে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে কি আর অধীন চলকের পাওয়ার 1 থাকতেছে? 1 থাকতেছে না, কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে পাওয়ারটা। দেখো এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, যার ফলে এইটা কি হয়েছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইখানেই ভুল করবে, এইখানেই ভুলটা হবে। এই ওয়াইটা গুণ আকারে সামনে দিবে আর এইটা এইভাবে দিবে,
দিয়ে বলবে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা জাস্ট এইটা দেখেই উত্তর করে দেবে অনেকে যে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু ভাই এখানে তো সামনে ওয়াই আছে, যদি এখানে এক্স থাকতো তাহলে সেটা আলাদা হিসাব, কিন্তু এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তার মানে দুইটা ওয়াই আছে। আর দুইটা ওয়াই গুণ করলে কি হয় লিনিয়ার, দুইটা ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার আসলে কি হবে শুধু ওয়াই স্কোয়ার না ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই কি অধীন চলক, অধীন চলকের পাওয়ার একের সাথে বেশি হয়ে গেছে, তাহলে কি হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আশা করি এইটা বুঝছো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা ডিরেক্ট ম্যাথে যাব। এখন থেকে হবে আমাদের আসল ম্যাথ। এগুলো তো ক মার্কে আসে, ক মার্ক না ক বিভাগে আসে, এগুলো মূলত ক বিভাগে আসে। আর এই LND আর NDE এইগুলো আসে হচ্ছে তোমার খ অথবা গ বিভাগের একদম শেষে। পুরা ম্যাথ করার পরে যেটা উত্তর আসবে, যে অন্তরক সমীকরণটা আসবে, সাধারণ সমীকরণটাকে সমাধান করে যে অন্তরক সমীকরণটা আনবা, সেই অন্তরক সমীকরণটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সেইটা জানতে পারবে। ওইটাতে মার্ক থাকে 2 মার্কস, কিন্তু ওই 2 মার্কসটা তো ইম্পর্টেন্ট, যদি পারো তাহলে সেটা আসবে কেন। তো দেখো এরপরে আমরা কি বললাম খ বিভাগ এবং গ বিভাগের জন্য ম্যাথগুলো দেখব। এই চ্যাপ্টারের শুধু এই চ্যাপ্টার না, এই কোর্সের এই বইয়ের সবগুলা ম্যাথের প্রশ্ন সেম, সবগুলা ম্যাথের প্রশ্ন সেম, কি সমাধান করো সমাধান করো সমাধান করো, একই কথা বারবার সমাধান করো সমাধান করো সমাধান করো। কিন্তু ওই ম্যাথ দেখে আমাদের বুঝতে হবে কোন প্রসেসে সমাধান করতে হবে। এই কোর্সের একটা ম্যাথ বিভিন্ন প্রসেসে সমাধান করা যায়, প্রশ্নে যেইটা উল্লেখ থাকবে অর্থাৎ ম্যাথের ভেতরে যেইটা উল্লেখ থাকবে আমরা সেই অনুযায়ী করব, বুঝতে পারছো। তো এরপরে আমরা সমাধান করব হচ্ছে উদাহরণ 3। এরপর আমরা কত সমাধান করব উদাহরণ 3। দেখো আরে খোলাই যায় না, উদাহরণ 3 কি বলছে দেখাও যে y সমান cos 2x প্লাস sin 2x এত একটি d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 অন্তরক সমীকরণের সমাধান। অন্তরক সমীকরণের সমাধান, অন্তরক সমীকরণের সমাধান। দেখো আমাদের কি বলছে যে এই যে এটা কি একটা সাধারণ সমীকরণ না, y ইকুয়ালস টু cos 2x প্লাস sin 2x, এটা তো একটা সাধারণ সমীকরণ। যেহেতু এখানে ডিফারেনশিয়াল অপারেটর নেই, ডিফারেনশিয়াল অপারেটর না থাকলেই সেইটা কি সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণ। আর এইটা কি একটা অন্তরক সমীকরণ, এখানে ডিফারেনশিয়াল অপারেটর আছে, তাই এটা কি আমাদের অন্তরক সমীকরণ। কি বলছে আমাদের প্রশ্ন বলছে এত অন্তরক সমীকরণের সমাধান, অর্থাৎ এই যে অন্তরক সমীকরণ এইটাকে সমাধান করলে এইটা আসবে, এটাকে সমাধান করলে এইটা আসবে। কিন্তু আমরা সমাধান কোথায় থেকে শুরু করব, এখান থেকে শুরু করব? অবভিয়াসলি না, এখান থেকে শুরু করলে আমাদের কি বলে ইন্টিগ্রেশনে যাইতে হবে, আমরা ইন্টিগ্রেশনে যাব না, আমরা শুরু করব এখান থেকে। এটাকে সমাধান করে যদি এইটা পাওয়া যায় তবে আমরা বলতে পারবো কি এইটার সমাধান। একটু প্যাচ লাগতেছে তোমাদের, তাই না? একটু না, বেশ অনেকখানি প্যাচ লাগতেছে। তো ভাই কি বলতেছে, সহজ কথা, এই সমীকরণটাকে সমাধান করলে এই অন্তরক সমীকরণ পাওয়া যাবে, এই সমীকরণটাকে অন্তরীকরণ করলে এই অন্তরক সমীকরণ পাওয়া যাবে। তাহলে এই অন্তরক সমীকরণের সমাধান কি হবে? এইটাই হবে না? এটাই তো হবে, তাই না? লেফট সাইড আর রাইট সাইড সমান হলে কি হয়, দুইটাই সমান হয়ে যায়, অর্থাৎ রাইট সাইড সমান লেফট সাইডও লিখতে পারি, আবার লেফট সাইড সমান রাইট সাইডও লিখতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি আর এইচ এস ইকুয়ালস টু যে কোনো একভাবেই লিখতে পারি, দুইটাই একই কথা।
প্রশ্নে যেভাবে থাকুক আমরা সাধারণ সমীকরণকে অন্তরীকরণ করে অন্তরক সমীকরণ বের করব। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো এটা সমাধান করি আমরা, একদম ইজি ম্যাথ। কি বলছে? y সমান cos 2x প্লাস sin 2x। দেখো এটাকে কয়বার অন্তরীকরণ করব? এখানে কি আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করলে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পাবো। তাহলে চলো আমরা দুইবার অন্তরীকরণ করি। একবার করলে ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে ডি ডি এক্স cos 2x প্লাস sin 2x, এরপরে dy বাই dx সমান এইটা ভেতরে গুণ করে দাও, ddx cos 2x প্লাস ddx sin 2x। এরপরে dy বাই dx। দেখো পরীক্ষাতে এত ভেঙে ভেঙে করার দরকার নেই, তোমরা জাস্ট নোটটা ফলো করবা। নোটে আরো 2-3 লাইন শর্ট করে দেওয়া আছে, ওই অনুযায়ী পরীক্ষায় লিখবা। আর এটা বোঝার ক্ষেত্রে আমি একদম পয়েন্ট থেকে ভেঙে ভেঙে দিচ্ছি, যার ফলে তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো, তাহলে cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস সাইন 2x, মাইনাস সাইন 2x। যেহেতু এখানে 2x আছে, তাহলে 2x কে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? শুধু 2 আসবে। সেই শুধু 2 কি করতে হবে? আমাদের গুণ করে দিতে হবে। এরপরে প্লাস সাইন 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos 2x আসবে। cos 2x তো x না, 2x কি x না, তাহলে 2x কে কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে অন্তরীকরণ করলে কত হবে? শুধু 2 হবে। 2x কে অন্তরীকরণ করলে কত হবে? শুধু 2 হবে। তাহলে শুধু 2 এখানে হবে। এরপরে দেখো, তাহলে 2 cos 2x মাইনাস 2 sin 2x, এটা আসলো আমাদের। এখন আমাদের কি করতে হবে? একবার অন্তরীকরণ করা আমাদের শেষ, এরপরে কি আবার অন্তরীকরণ করতে হবে। দেখো তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? ডি ডিএক্স dy বাই dx সমান ডি ডিএক্স অফ এইটা 2 cos 2x মাইনাস 2 sin 2x। তাহলে এটা গুণ করো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, প্রথমে এটাকে অন্তরীকরণ করো। 2 তো ধ্রুবক, 2 সামনে আসলো। cos 2x কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস সাইন 2x। তাহলে 2 ইন্টু মাইনাস সাইন 2x। এই 2x কি x না, তাহলে এটাকে কি আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে আবার অন্তরীকরণ করলে কত হবে? শুধু 2 হবে। সেই 2টা এখানে লিখলাম আমরা। এরপরে মাইনাস 2 থাকলো, এরপরে মাইনাস 2 থাকলো, এরপরে সাইন 2x কে করতে হবে। সাইন 2x কে অন্তরীকরণ করলে কত হবে? cos 2x আসবে। সাইন 2x কে অন্তরীকরণ করলে কত আসবে? cos 2x। এই 2x কি x না, এই 2x কে আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে অন্তরীকরণ করলে কত আসবে? শুধু 2 আসবে। সেই শুধু 2 এখানে গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো এরপরে এই দুটো গুণ করলে কত হবে? 4। এই 2 আর এই 2 গুণ করলে 4, এখানে মাইনাস থাকলো। আবার এই 2 আর এই 2 গুণ করলে কত আসবে? 4। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসি। তাহলে এখানে -4, এখানেও -4। আমরা -4 কে কমন নিতে পারি। তাহলে -4 কে যদি আমরা কমন নিই, দেখো কি থাকতেছে? সাইন 2x প্লাস cos 2x। এখন -4। এখন একটু প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রশ্নে কি ছিল আমাদের? y সমান cos 2x প্লাস sin 2x। এখানে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এখানে আমরা পাচ্ছি cos 2x প্লাস sin 2x, একই কথা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? y লিখতে পারি। তাহলে এটা কত সমান পাইলাম আমরা? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কত পাইলাম?
4y, এই -4y কে এই পাশে নিয়ে আসো, দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0। দেখো তো অন্তরক সমীকরণের সাথে মিলছে কিনা, বলো মিলছে কিনা? অবশ্যই মিলছে। তাহলে এই সাধারণ সমীকরণকে আমরা অন্তরীকরণ করে অন্তরক সমীকরণ পেলাম। এই অন্তরক সমীকরণের সমাধানই কি এইটা হবে না? এইটাকে সমাধান করে দেখো, সহজ কথা দেখো, এইটাকে সমাধান করে এইটা পাইছি, তাহলে অবশ্যই এইটাকে সমাধান করলে এইটাই পাবো। এইটাকে সমাধান করে যদি এইটা পাই, এইটাকে সমাধান করে এইটাই পাবো, সেইটাই বলছে। তাহলে কি এত অন্তরক সমীকরণের সমাধান এত, শেষ। লিখে দিবা, এরপরে নিচে লিখে দিবা এত অন্তরক সমীকরণের সমাধান এত, নোটে লেখা আছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে এই অন্তরীকরণগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে, যেহেতু আমি একদম ডিরেক্ট মুখে মুখে করছি, ভেঙে ভেঙে দিইনি এখানে। আর যদি অসুবিধা হয় তাহলে জানায়ও, এটা ইনবক্সে বুঝাই দেবো। এখন বোঝাইতে গেলে একটু টাইম লাগবে, ইনবক্সে তো গ্রুপে জানায়, গ্রুপে জানাবা, বুঝছো? এরপরে দেখো আচ্ছা, উদাহরণ 4 নাম্বারটা দেখো এখন। এরপরে উদাহরণ 4 দেখো কি বলছে আমাদের, যে অন্তরক সমীকরণের সমাধান ln x y সমান cx। আচ্ছা, এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, ইতি বলছো ক্লিয়ার, ঠিক আছে, মমতাহা বলছো ক্লিয়ার। এরপরে দেখো, তাহলে এখানে সাধারণ সমীকরণ দেওয়া বলছে কি, যে অন্তরক সমীকরণের সমাধান এইটা, সেইটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কি অন্তরক সমীকরণটা লাগবে আমাদের। কিন্তু এখানে কিন্তুটা হইল অন্তরক সমীকরণ আমরা কিভাবে নিয়ে আসবো? এর আগে তো আমাদের ডিরেক্ট বলেই দিছিল, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ছিল, অর্থাৎ আমাদের 2 বার অন্তরীকরণ করতে হতো। কিন্তু এখানে কয়বার অন্তরীকরণ করবো? এখানে তো কিছুই উল্লেখ নাই। উদাহরণ 4 নাম্বারটা দেখো, উদাহরণ 4 নাম্বার দেখো, এখানে কিছু বলে দিছে, কিছু কিন্তু বলে দেয় নাই, কিছু কিন্তু বলেনি। তাহলে আমরা এটা কিভাবে নিয়ে আসবো? এখন তোমরা সাইড নোট করো যে প্রশ্নে যদি আমাদের অন্তরক সমীকরণ দেওয়া না থাকে, তাহলে আমরা ধ্রুবক যে কয়টা আছে সেই কয়বার অন্তরীকরণ করব। প্রশ্নে আমাদের অন্তরক সমীকরণ না দিলে ধ্রুবক যে কয়টা আছে সেই কয়বার আমরা অন্তরীকরণ করব। এখানে সাইড নোটে লিখবা, আমার হ্যান্ড নোটে দেওয়া আছে, সাইডে লেখা আছে। আর তোমরা সাইড নোট করে নেবে কি, প্রশ্নে অন্তরক সমীকরণ না দেওয়া থাকলে ধ্রুবক যে কয়টা আছে সেই কয়বার আমরা অন্তরীকরণ করব। তাহলে এখানে ধ্রুবক কোনটা? এক্স আর ওয়াই কি ধ্রুবক? এক্স আর ওয়াই ধ্রুবক না, এক্স আর ওয়াই কি চলক। তাহলে এখানে ধ্রুবক সি। তাহলে এখানে ধ্রুবক সি কয়বার আছে? সি একটাই তো ধ্রুবক আছে, তাই না? হ্যাঁ, একটা ধ্রুবকই আছে। তাহলে আমাদের এটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে? মাত্র একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো আমরা একবার অন্তরীকরণ করি। দেখো কি দেওয়া আছে, ln xy সমান cx বা ln xy। এটাকে যদি আমরা একবার উভয় পাশে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, ln xy সমান d by dx of cx। তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x হয়। তাহলে এখানে কি আসবে? 1/x এর জায়গায় কি আছে? xy আছে। যেহেতু x এর জায়গায় অন্য কিছু আছে, xy আছে, তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে xy কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? দেখো d by dx of xy, এটা কি ইউভি হয়ে গেল না?
দুইটা চলক গুণ আকারে আছে, তাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এটা ইউ, এটা ভি। ইউ ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স, প্লাস ভি ঠিক থাকবে, ভি ওয়াই, ওয়াই ঠিক থাকবে, এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1 আসবে। তাহলে আমাদের এরপরে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কত আসবে? এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান, এ পাশে সি কি ধ্রুবক না? সি ধ্রুবক, সি সামনে চলে আসবে। এরপরে এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, সেই 1 না লেখলেও চলে। বুঝতে পারছো আশা করি? তাহলে এরপরে আমরা কি করব? এরপরে আমরা জাস্ট এই এক্স ওয়াইকে ওই পাশে পার করে দেবো। দেখো এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান সি এক্স ওয়াই। বুঝতে পারছো কি করলাম আমরা? সি এক্স ওয়াই। এরপরে দেখো আমাদের কাজ হচ্ছে ধ্রুবককে ভ্যানিশ করা। সহজ কথা, আমাদের যে সাধারণ সমীকরণ দেওয়া থাকবে, সেই সাধারণ সমীকরণের যে কয়টা ধ্রুবক থাকবে আমাদের সেই কয়বার অন্তরীকরণ করতে হবে। সেই কয়বার অন্তরীকরণ করে কি করতে হবে? ধ্রুবককে ভ্যানিশ করতে হবে। দেখো আমাদের এখানে একটা ধ্রুবক আছে, তাহলে আমরা একবার অন্তরীকরণ করতে, দেখো ডিডিএক্স একবার অন্তরীকরণ করার পরে এইটা আসছে আমাদের। এখন এইটা আসার পরেও আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ধ্রুবক থেকে যাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? এটা আমরা বিভিন্ন ওয়েতে পরিবর্তন করতে পারি। সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে সি এর মান বসাই দাও। এখন সি এর মানটা কোথায় পাবো আমরা? প্রশ্নে দেখো, প্রশ্নে কি দেওয়া আছে? লন এক্স ওয়াই সমান সি এক্স। এখন এই এক্স কে এই পাশে বার করে দিলে কি হয়? লন এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান সি। তাহলে আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে কি সি এর মান পাচ্ছি না? অবশ্যই তো সি এর মান পাচ্ছি, তাই না? তাহলে এই সি এর মানটা আমরা এখানে বসাই দিব। দেখো এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান সি। সি এর মান কত আছে? লন এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, আর এই পাশে কি আছে? এই পাশে আছে এক্স ওয়াই। তাহলে এই এক্স কাটবে। তাহলে আমাদের উত্তর কত আসতেছে? আমাদের অন্তরক সমীকরণটা আসতেছে এইটা, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান লন, আচ্ছা এটা একটু সুন্দর করে লেখো, ওয়াইটাকে সামনে দিয়ে দাও, ওয়াই লন এক্স ওয়াই। এটা কি আসতেছে? আমাদের অন্তরক সমীকরণ আসতেছে। বুঝছো? এই সাধারণ সমীকরণটাকে এই অন্তরক সমীকরণ নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম? আমাদের প্রশ্নে একটা ধ্রুবক দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? একবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করে কি করতে হবে? ধ্রুবককে ভ্যানিশ করতে হবে। যখন আমরা একবার অন্তরীকরণ করে দেওয়ার পরে যখন দেখবো যে ধ্রুবক থেকে যাচ্ছে, তখন আমরা প্রশ্নের দিকে দেখবো। প্রশ্ন যদি বোঝা যায় যে এই ধ্রুবকের মান বসায় খুব ইজিলি ভ্যানিশ করা যাচ্ছে, তাহলে আমরা ধ্রুবকের মানটা বসাই দিব। তাহলে আমাদের কি হবে? অন্তরক সমীকরণ চলে আসবে। অন্তরক সমীকরণে কোনো ধ্রুবপদ থাকা যাবে না। আশা করি বুঝতে পারছো। তো দেখো আশা করি বুঝছো। এরপরে উদাহরণ 5 করব আমরা। দেখো উদাহরণ 5, আচ্ছা উদাহরণ 5 আমরা পরে করতেছি, আমরা উদাহরণ 6 করব। দেখো উদাহরণ 6, উদাহরণ 06 কি বলছে? যে অন্তরক সমীকরণের সমাধান এ সমান এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x তা নির্ণয় করো যেখানে এ বি ধ্রুবক। এখানে আমাদের বলে দিয়েছে কি এ আর বি ধ্রুবক, তার মানে আমাদের কি দুইবার অন্তরীকরণ করতে হবে। বুঝছো? এখানে যেহেতু দুইটা ধ্রুবক সংখ্যা আছে, যে কি এ আর বি দুইটা ধ্রুবক পদ আছে, এ আর বি দুইটা আছে, তার মানে এটাকে আমার দুইবার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা আচ্ছা ইতি বলছো ক্লিয়ার? ঠিক আছে। দেখো তাহলে এটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। চলো আমরা দুইবার অন্তরীকরণ করি। দেখো আচ্ছা আগে লিখে নি,
তাহলে না dy by dx equals to d dx of a e to the power 2x plus b e to the power minus 2x। তাহলে দেখো dy by dx সমান, আচ্ছা এই e to the power 2x এর যে ম্যাথগুলো দেখবা সেই ম্যাথগুলোর প্রথম কাজেই আমাদের সমীকরণ দিয়ে রাখতে হবে। দেখো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এ ধ্রুবক সামনে চলে আসবে, e to the power 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 e to the power 2x, e to the power 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 e to the power 2x। এই সূত্রটা হচ্ছে d dx of e to the power mx সমান m e to the power mx। বুঝতে পারছো? এই সূত্রটা কি d by dx of e to the power mx সমান m e to the power mx। বুঝছো না? হ্যাঁ, তাহলে এখানে সেইটাই বসালাম, m এর জায়গায় আছে 2 e to the power 2x। এরপরে দেখো এরপরে মাইনাস আসবে, আচ্ছা প্লাস প্লাস বি তো ধ্রুবক সামনে চলে আসবে, এরপরে ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে -2 ই টু দি পাওয়ার -2x আসবে। এরপরে দেখো এটা এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসে তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আসবে মাইনাস বি 2 ই টু দি পাওয়ার 2x। এখন এইটাকে দাও 1 নম্বর সমীকরণ, এইটাকে দাও 2 নম্বর সমীকরণ। এরপর আমাদের একবার অন্তরীকরণ করা শেষ, এরপরে কি আর একবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু আমাদের ধ্রুবপদ দুইটা আছে। তাহলে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর একবার অন্তরীকরণ করলে কত আসবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আসবে। তাহলে এখানে কি আসবে 2a তো ধ্রুবক সামনে চলে আসবে, এরপরে কি ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2 ই টু দি পাওয়ার 2x মাইনাস এই 2b তো ধ্রুবক সামনে চলে আসবে 2b, এরপরে এখানে মাইনাস হবে ই টু দি পাওয়ার -2x, তাহলে এখানে কত আসবে -2 ই টু দি পাওয়ার -2x। তাহলে দেখো 4 এই 2 আর এই 2 গুণ করলে 4 ই টু দি পাওয়ার 2x মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস 4 b ই টু দি পাওয়ার -2x আসতেছে। এটা দাও 3 নাম্বার সমীকরণ। দেখো আমাদের প্রশ্নে যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার আমাদের অন্তরীকরণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই কয়বার অন্তরীকরণ করার পরও আমাদের ধ্রুব সংখ্যা বিদ্যমান থাকতেছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য করতে হবে। দেখো প্রশ্নে কি y সমান কি দেওয়া আছে, a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার -2x। এখানে দেখো a ই টু দি পাওয়ার 2x আছে, b ই টু দি পাওয়ার -2x আছে, কিন্তু সামনে 4 আছে, দুইটার সামনে যেহেতু 4 আছে তাহলে আমরা এই 4টাকে কমন নিতে পারি। এই 4টাকে কমন নিলে a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার -2x। তাহলে এরপর আমরা কি 4 এইটার পরিবর্তে কি বসাই দিতে পারি, y বসাই দিতে পারি। তাহলে আমরা y বসাই দিলাম, তাহলে বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 4y বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? এইটাই কি হবে, আমাদের অন্তরক সমীকরণ হবে। আশা করি বুঝতে পারছো। কি একটা সাধারণ সমীকরণ দিয়ে দিছে, সেটা থেকে আমাদের দেখতে হবে যে কয়বার অন্তরীকরণ করতে হবে। যেহেতু ধ্রুবক কয়টা, দুইটা, তার মানে আমাদের 2বার অন্তরীকরণ করতে হবে। আমরা ডিরেক্ট 2বার অন্তরীকরণ করে দেব। 2বার অন্তরীকরণ করার পরে যদি দেখি এখনো ধ্রুবপদ বিদ্যমানই আছে, তাহলে আমাদের প্রশ্নে লক্ষ্য করতে হবে যে প্রশ্নে কি বলা আছে। y সমান a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার 2x। এখন আমাদের 2বার অন্তরীকরণ করার পর, অর্থাৎ সর্বোচ্চ যে কয়বার করা যায় সেই কয়বার করার পরে দেখতে হবে কি কি বিদ্যমান আছে। ই টু দি পাওয়ার 2x b ই টু দি পাওয়ার -2x প্রশ্নের মতন লাগতেছে না? হ্যাঁ, জাস্ট এই 4টা এক্সট্রা আছে, তাহলে দুইটাতে যেহেতু 4 আছে সেহেতু আমরা 4কে কমন নিতে পারি। 4 কমন নেওয়ার পরে এইটা আসতেছে a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার -2x। তাহলে এইটা কি প্রশ্নের মতন হয়ে গেল না? তাহলে এখানে আমরা y বসাই দেব। y তো আর ধ্রুবক না, y কি চলক।
ওয়াই বসানোর পরে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। সবগুলোকে এক সাইডে নিয়ে আসার পর যেটা আসবে সেটা হবে কি আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো আজকে যেহেতু একটু বেসিক ক্লাস ছিল, বড় হয়ে গেল ক্লাসটা। কতক্ষণ ক্লাস হলো? মোটামুটি 1 ঘন্টার মতন ক্লাস হয়েছে। দেখো হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টা প্লাস ক্লাস হয়ে গেছে। তো এটা ছিল আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস। ক্লাসে আরও ম্যাথ করানো হবে। আজকে মোটামুটি কয়টা ম্যাথ করলাম? উদাহরণ 6 পর্যন্ত গেছে, 5 বাকি আছে। আমার মানে 5টা ম্যাথ করছি আমরা আজকে। 5টা না, 4টা ম্যাথ করছি। 4টা ম্যাথ করছি, কিন্তু আমরা রেগুলার 6 থেকে 7টা ম্যাথ করব। কারণ আমাদের মোটিভ কি? আমরা চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সমাধান করাবো। সবগুলো বলতে একটা টাইপ থেকে যদি 12 বছরের ভেতরে একবার ম্যাথ আসে সেই টাইপটা আমরা করাবো। আমরা কোনো রিস্ক নেব না। আমাদের হাতে অফুরন্ত সময় আছে, অফুরন্ত বলে ভুল হবে, 7 মাস সময় আছে। 7 মাসে আমরা চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করব। আমরা ইম্পর্টেন্ট ম্যাথ দেখে বাছাই করব না। ইম্পর্টেন্ট ম্যাথ বাছাই করব কখন? এক্সামের 3 মাস আগে। সেটাও আমি দিয়ে দেবো তোমাদের। পেড ব্যাচে যারা আসো সেটাও আমি তোমাদের দিয়ে দেবো, ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা কোনটা করতে হবে। জাস্ট ওই 3 মাস তোমরা বারবার ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো রিভিশন দিবা, তাহলেই দেখবা এক্সামে A+ পাবা ইনশাল্লাহ। তো আজকে এত দূরই থাকুক। নেক্সট ক্লাস, আচ্ছা রুটিন দিয়ে দেবো। এখনো রুটিন দিইনি তোমাদের। আচ্ছা একটু পরে আমি রুটিন দিয়ে দেবো নি গ্রুপে, পেড গ্রুপে রুটিন দিয়ে দেবো নি। সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হবে। আর যারা আমাদের অর্ডিনারি এই পেড গ্রুপে যুক্ত হতে চাচ্ছ তারা আমাদের পেজে নক দিবা। এই অর্ডিনারির কোর্স ফি মাত্র 555 টাকা। আর এইটা সবচেয়ে সুবিধা কি জানো? আমাদের কাছে কোর্স করার সবচাইতে সুবিধা হলো, তুমি যদি এই সাবজেক্টে ফেল করো কিংবা C+ অথবা D পাও, তাহলে পরবর্তী ব্যাচে যেটা আসবে, পরবর্তী ব্যাচের লাইভ ক্লাসে তোমাকে একদম ফ্রিতে অ্যাড করা হবে শর্ত সাপেক্ষে। শর্তগুলো ইনবক্সে মেসেজ দিও, তখন জানাই দেওয়া হবে। শর্তগুলো এইভাবে জানাবো না, তাহলে অন্য অন্য প্ল্যাটফর্ম আমাদের শর্ত কপি করবে। আমরা সেই সুযোগটা দিব না। অন্য অন্য প্ল্যাটফর্ম কি করে? প্রথমে তুমি তাদের যদি কোর্স কেনার পরে ধরো তুমি যে কোনো কারণে, নিজের ভুলের জন্য বা যে কোনো কারণে তুমি সেই সাবজেক্টে ভালো রেজাল্ট করলা না, পরবর্তীতে যদি তুমি ইমপ্রুভ দিতে চাও, তাহলে তাদেরকে যদি নক দাও, তারা কি বলবে? তোমার থেকে অর্ধেক টাকা নিবে। কিন্তু আমরা কোনো টাকাই নিব না পরবর্তী ব্যাচে ভর্তি নিতে তোমাদের, যদি খারাপ রেজাল্ট করো। তো তাহলে এই ব্যাচটা কি দাঁড়াচ্ছে আমাদের? এই ব্যাচটা একদম মানি ব্যাগ ব্যাচ দাঁড়াচ্ছে। বুঝতে পারছো? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিনের মধ্যে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।